আর যখন খিদের জ্বালায় পেট জ্বলছে তখন জেসমিন আপনার মা হয়ে গেল। আমাকে যা খুশি বল জেসমিন, তুই চাইলে আমাকে চাবুক মার, কিন্তু আমাকে একবেলা খেতে দে মা। আমি তোর প্রাসাদের সবচেয়ে নিচু দাসী হয়ে থাকবো, একটু বাসন মাজবো, তাও আমাকে গহীন জঙ্গলে আর ফিরিয়ে দিস না মা, দিস না। জেসমিন, এদেরকে এক ফোঁটাও দয়া দেখাবে না। প্রহরীরা, এদের রাজপ্রাসাদের রান্নাঘর থেকে শুধু এক বেলার খাবার। ঘাড় ধাক্কা তো শত্রুকে দেওয়া যায় মা, কিন্তু যারা ভিখারি হয়ে এক মুঠো ভাতের জন্য আমাদের পায়ের কাছে এসে পড়েছে তাদের ঘাড় ধাক্কা দিলে তো। কি বললে? ওই রাক্ষসী আমার রাজ্যে ঢুকেছে? ওই রূপমঞ্জুরি আমার চারুকে ভিখারি বানিয়েছিল, যে মধুবালা আমার সাথে বেইমানি করেছিল, তারা আজ দিদি, ও সারো দিদি, ভাগ্যিস তুমি এখনো রাতে ওঠোনি। এই নেওয়া, আমি সারা রাত জেগে একদম খাঁটি ক্ষীর আর মধু দিয়ে। হেম মধুরাজ্যের রাজপ্রাসাদের বিশাল প্রাঙ্গণ। সকালের রোদ ঝলমল করছে। মধুরাজা এবং রানী লতার রথ একদম প্রস্তুত। রথের চারপাশে প্রহরীরা দাঁড়িয়ে আছে। রাজপুত্র অরুণ অত্যন্ত বিষণ্ণ মুখে রথের চাকার কাছে দাঁড়িয়ে আছে। চারুলতা ধীর পায়ে অরুণের কাছে এসে দাঁড়ালো। একটু দূরেই যোগু মোড়ল এবং জয়া দাঁড়িয়ে আছে। রাজপুত্র, আপনি এখনো সেই কাল রাতের মতো মুখ গোজ করে আছেন? আমি তো মাত্র কয়েকদিনের জন্য যাচ্ছি। আপনি এমন করলে আমি তো শান্তিতে রথেই উঠতে পারবো না। তুমি শান্তিতে রথে উঠবে বলেই তো আমি কোনো কথা বলছি না চারু। তুমি তোমার বাপের বাড়ি যাচ্ছ, আমি কেন বাধা দেব? কিন্তু তুমি তো জানো, তোমাকে ছাড়া এই হেমমধু রাজ্যের বাতাসটাও আমার কাছে কেমন দম বন্ধ করা মনে হয়। তুমি চলে গেলে আমি আর কার সাথে কথা বলবো, কার সাথে রাজ্যের ভালো মন্দ নিয়ে আলোচনা করব? আপনি আপনি বিদেশি বণিকদের সাথে কথা বলবেন, রাজ্যের প্রহরীদের সাথে কথা বলবেন। আর তাছাড়া আমি তো চিরকালের জন্য যাচ্ছি না। আপনি আমাকে কথা দিন, আপনি নিজের শরীরের যত্ন নেবেন আর অকারণে মন খারাপ করে বসে থাকবেন না। কথা তো আমি দিচ্ছি চারু, কিন্তু আমার মন কি সেই কথা শুনবে? তুমি মধুপুরে গিয়ে জেসমিন আর লতা মায়ের আদরে আমাকে একদম ভুলে যাবে না তো? আপনাকে ভুলে যাওয়া কি আমার পক্ষে সম্ভব? আপনি তো আমার নিঃশ্বাসে মিশে আছেন। আমি মধুপুরে বসেও রোজ রাতে আকাশের চাঁদের দিকে তাকিয়ে আপনার কথাই ভাববো। আপনি শান্ত হন রাজপুত্র। ও মা, তোদের বিদায় পর্ব কি আজ শেষ হবে না? রাজপুত্র অরুণ, তুমি এমন বাচ্চাদের মতো মুখ করে আছো কেন? আমি তো তোমার চোখের মনি চুরি করে নিয়ে যাচ্ছি না। কদিন পরেই তো আবার এই রথে করে তোমার চারুকে তোমার কাছে ফিরিয়ে দিয়ে যাব। লতা, তুমি রাজপুত্রের কষ্টটা বুঝতে পারছো না? ভালোবাসার মানুষকে চোখের আড়াল করতে সবারই একটু কষ্ট হয়। রাজপুত্র, তুমি একদম নিশ্চিন্তে থাকো, মধুপুরে চারুর কোনো অযত্ন হবে না। জয়া, তুমি সারুর ব্যাগগুলো ঠিক মতো রথে তুলে দিয়েছো তো? রাস্তায় যেন মেয়েটার কোনো কষ্ট না হয় গো। হ্যাঁ গো, আমি সব গুছিয়ে দিয়েছি। চারুমা, তুই কিন্তু একদম সাবধানে থাকবি, নিজের খাওয়া দাওয়ার দিকে একটু খেয়াল রাখবি, অবহেলা করবি না। আর মধুপুরে গিয়ে জেসমিন আর রাজেশকেও আমাদের আশীর্বাদ দিবি। আমি সব দেব জয়ামা। বাবা, তোমরা জয়ামাকে নিয়ে সাবধানে থাকবে। আমি খুব তাড়াতাড়ি তোমাদের কাছে আবার ফিরে আসব। এমন সময় ভ্যাবলা আর ক্যাবলা হাঁপাতে হাঁপাতে ছুটতে ছুটতে সেখানে এসে উপস্থিত হয়। ভ্যাবলার হাতে একটি বড় হাঁড়ি আর ক্যাবলার হাতে শালপাতার একটি প্যাকেট। দিদি, ও সারো দিদি, ভাগ্যিস তুমি এখনো রাতে ওঠোনি। এই নেওয়া, আমি সারা রাত জেগে একদম খাঁটি ক্ষীর আর মধু দিয়ে তোমার জন্য এই সন্দেশটুকু বানিয়েছি গো। আর সাথে খাঁটি মধু এনেছি। মধুপুরে গিয়ে তুমি রোজ সকালে এই মধু খাবে, বুঝলে? আর এই নাও দিদি, আমি তোমার জন্য শুকনো তেঁতুলের মিষ্টি বানিয়েছি। রথে যেতে যেতে যদি তোমার গা বমি বমি করে, তবে এটা মুখে দেবে, একদম আরাম লাগবে। তুমি একদম চিন্তা করো না দিদি, আমরা রোজ রাজপুত্র মশাইকে আমাদের দোকানের সেরা খাবার দিয়ে আসবো। তুমি সাবধানে বাপের বাড়ি ঘুরে এসো।
চারুলতা সবার কাছ থেকে হাসি মুখে বিদায় নিয়ে রানী লতা এবং মধুরাজার সাথে রথে গিয়ে রথ ধীরে ধীরে মধুপুরের দিকে চলতে শুরু করলো। রাজপুত্র অরুণ এক দৃষ্টে রথের দিকে তাকিয়ে রইল, তার চোখ দুটো জলে ভিজে উঠল। মধুপুর রাজ্যের সীমানা, রথ এসে থামলো। সেনাপতি রাজেশ এবং মন্ত্রী জেসমিন প্রহরীদের নিয়ে হাসি মুখে দাঁড়িয়ে আছে। রথ থেকে মধুরাজা, লতা এবং চারুলতা নামলো। দিদি, তোমার এই মধুপুরে আবার তোমায় দেখে আমার যে কি আনন্দ হচ্ছে। তুমি কেমন আছো দিদি? আমি খুব ভালো আছি জেসমিন। তুই মন্ত্রী হয়েছিস শুনে আমি যে কত খুশি হয়েছি তা তুই ভাবতেও পারবি না। আর তোর রাজেশের এই পরিশ্রমের জন্য তো মধুপুর আজ এত শান্ত। চারু দিদি, এই শান্তি তো আপনারই আশীর্বাদ। মহারাজ মধুরাজা, রানীমা, আপনাদের মধুপুরে স্বাগত। আপনারা ভেতরে চলুন, আমি সব ব্যবস্থা করে রেখেছি। চারু দিদির জন্য রাজপ্রাসাদের সবচেয়ে সুন্দর এবং বড় কক্ষটি প্রস্তুত করা হয়েছে। বেঁচে থাকো রাজেশ, আমি তো জানতামই তোমরা সব কিছু নিখুঁত ভাবে সাজিয়ে রাখবে। চারুমা, চলো এবার ভেতরে চলো, অনেক দূর রাস্তায় এসেছো, এবার তোমার একটু বিশ্রাম নেওয়া দরকার। জেসমিন মা, চারুকে ওর ঘরে নিয়ে যাও, আমি নিচেকে ওর খাবার ব্যবস্থা করছি। চারুলতা জেসমিনের সাথে নিজের পুরনো কক্ষের দিকে চলে গেল। মধুরাজা, রানী লতা দরবার কক্ষের দিকে এগোতে লাগলেন। জেসমিনের মুখে একটা চাপা অস্থিরতা, যা লতার চোখ এড়ালো না। মধুপুরের রাজপ্রাসাদের দরবার কক্ষ, লতা পাশে দাঁড়িয়ে আছে। জেসমিন এবং রাজেশ মাথা নিচু করে সামনে দাঁড়ালো। জেসমিন মা, তুই তো চারুকে ঘরে দিয়ে এলি, কিন্তু তোকে দেখার পর থেকেই আমার মনে হচ্ছে তোর ভেতরে কোনো একটা দুশ্চিন্তা কাজ করছে। তোর মুখটা এমন শুকনো লাগছে কেন? মধুপুরে নতুন কোনো সমস্যা হয়েছে নাকি? কি ব্যাপার রাজেশ, লতা কি ঠিক বলছে? তোমরা দুজন এমন অপরাধীর মতো মাথা নিচু করে আছো কেন? বিদেশি বণিকেরা কোনো ঝামেলা করেছে? না মহারাজ, বাণিজ্যের কোনো সমস্যা হয়নি। মধুপুরের প্রজারাও খুব শান্তিতে আছে। কিন্তু আমি এবং সেনাপতি রাজেশ গতকাল একটি অপরাধ করে ফেলেছি। মহারাজ, গতকাল বিকেল বেলা সীমানার পাহারাদার 3 জন ভিখারিকে আটক করে। তারা ছেঁড়া ময়লা কাপড়ে মুখ ঢেকে আমাদের রাজ্যে প্রবেশ করেছিল। খিদের জ্বালায় তারা প্রায় মরে যাওয়ার মতো অবস্থা হয়েছিল। আমি আর রাজেশ সেখানে গিয়ে তাদের মুখে কাপড় খুলতে বলি। ভিখারি তো আসতেই পারে, তাদের খেতে দিয়ে বিদায় করে দিলেই তো হতো, এতে অপরাধের কি আছে? রানীমা, তারা কোনো সাধারণ ভিখারি ছিল না। মুখের কাপড় সরাতেই আমরা দেখি তারা হলো রত্নগরের মহারানী রূপমঞ্জরি, মধুবালা এবং কালো। কি বললে? ওই রাক্ষসী আমার রাজ্যে ঢুকেছে? ওই রূপমঞ্জুরি আমার চারুকে ভিখারি বানিয়েছিল। যে মধুবালা আমার সাথে বেইমানি করেছিল, তারা আজ আমার রাজপ্রাসাদের সীমানায়। রাজেশ, তুমি সেনাপতি হয়ে তাদের জ্যান্ত মাটিতে পুঁতে ফেলোনি কেন? মহারাজ, আমি তো তাদের গলা কেটে ফেলার জন্যই তলোয়ার বের করেছিলাম, কিন্তু জেসমিন আমাকে আটকে দিল। জেসমিন, তুমি ওদের আটকালে? তুমি মন্ত্রী হয়ে ওই বেইমানিদের আশ্রয় দিলে? তুমি কি ভুলে গেছো ওরা আমাদের কি ক্ষতি করেছে? আমাকে ক্ষমা করুন মহারাজ, আমি আমার দায়িত্ব ভুলিনি। আমি জানি ওরা সাপের চেয়েও বিষাক্ত, কিন্তু যখন দেখলাম আমার জন্মদাত্রী মা ছেঁড়া কাপড়ে আমার পায়ের কাছে পড়ে এক মুঠো ভাতের জন্য ভিক্ষে চাইছে, তখন আমি নিজেকে ঠিক রাখতে পারিনি মহারাজ। আমি সেনাপতিকে বলেছিলাম ওদের তাড়িয়ে দিতে, কিন্তু ওরা 3 দিন ধরে জঙ্গলের পচা ফল খেয়ে বেঁচে ছিল। ওদের ওই করুণ মুখ দেখে আমার রক্ত আমাকে বিশ্বাসঘাতকতা করলো মহারাজ। তুই শান্ত হ জেসমিন। মহারাজ, আপনি অকারণে রাগ করবেন না। মেয়েটা তো ঠিকই বলেছে, একজন মেয়ে হয়ে নিজের চোখের সামনে মাকে না খেতে পেয়ে মরতে দেখতে পারে নাকি? লতা, তুমি জেসমিনকে সমর্থন করছো। তুমি জানো না ওই মধুবালা জেসমিনকে রাস্তায় ফেলে চলে গিয়েছিল? আমি সব জানি মহারাজ, আমি ওদের কোনো সম্মান দেইনি। আমি শুধু ওদের কাল রাতটুকুর জন্য দাসীদের পুরনো ঘরে একটু আশ্রয় আর খাবার দিয়েছিলাম। আমি সেনাপতিকে বলেছিলাম আজ সকালে আপনারা ফিরলে আপনারা যে শাস্তি ওদের দেবেন ওরা তাই মাথা পেতে নেবে। আপনি চাইলে আমাকেই শাস্তি দিন মহারাজ, আমি মাথা পেতে নেব। মহারাজ, জেসমিনের কোনো দোষ নেই। বিধাতা মানুষের মনে মায়া দিয়েছেন বলেই জেসমিন কাল এই সিদ্ধান্ত নিয়েছিল।
আজ ওরা ওই দাসের ঘরেই বন্দি আছে। আপনি যা আদেশ করবেন আমি আজই তা পালন করব। জেসমিন মা, তুমি শান্ত হও। আমি বুঝতে পারছি তোমার মনের অবস্থা, কিন্তু ওদের এই রাজ্যে আমি এক মুহূর্ত সহ্য করতে পারবো না। আমি এক্ষুনি প্রহরীদের বলছি ওদের ঘাড় ধাক্কা দিয়ে সীমানার বাইরে ফেলে দিতে। দাঁড়ান মহারাজ, আপনি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে চারুর সাথে একবার কথা বলুন। রূপমঞ্জুরি তো চারুর সব থেকে বড় শত্রু ছিল। চারুর অধিকার আছে এই সিদ্ধান্ত নেওয়ার। চারু তো এখন বাপের বাড়িতে বিশ্রাম নিতে এসেছে। এই খবরটা শুনলে ওর মন খারাপ হবে। কিন্তু চারুকে এই খবরটা দিতেই হবে লতা। ঠিক আছে, চারু একটু বিশ্রাম নিক, তারপর আবার চারু সব জানবে। চারু যা বলবে এই মধুপুরে আজ তাই হবে। মধুপুরের রাজপ্রাসাদের একদম শেষ প্রান্তে দাসীদের পুরনো এবং স্যাঁতসেঁতে ঘর। রূপমঞ্জুরি, মধুবালা এবং কালো মাটির ওপর বসে আছে। তাদের চোখ মুখে তীব্র ভয়। মধুবালা, কাল রাত থেকে আমার বুকের ভেতরটা কেমন যেন কাঁপছে। জেসমিন তো আমাদের কাল রাতে এক বেলা খেতে দিল, কিন্তু আজ সকালে যে মধুরাজা লতা এই প্রাসাদে ফিরেছে, ওই প্রহরীরা তো বলাবলি করছিল চারুলতাও নাকি সাথে এসেছে। হে বিধাতা, চারুলতা এসেছে। এবার তো আমাদের আর কোনো রক্ষে নেই রূপমঞ্জুরি। মধুবালা তো রাগের মাথায় আমাদের গলাটাই কেটে ফেলবে। আর চারুলতা যদি জানতে পারে যে আমরা এই রাজপ্রাসাদে রয়েছি, তাহলে তো আমাদের জ্যান্ত পুড়িয়ে মারবে। মহারানী, আমি তো আগেই বলেছিলাম এই মধুপুরে না আসতে। আমরা ওই জঙ্গলে পচা ফল খেয়ে বেঁচে থাকতাম, কিন্তু এখন দেখি খিদের বদলে আমাদের আমাদের জানটাই চলে যাবে গো। আমি আর এখানে থাকবো না, আমাকে ছেড়ে দিন। তুই চুপ কর কালু। এখান থেকে পালালে প্রহরীরা তীরের আঘাতে আমাদের যাত্রা করে দেবে। মধুবালা, তোর মেয়ে জেসমিন কি আমাদের বাঁচাতে পারবে? ও তো মন্ত্রী, ওর তো অনেক ক্ষমতা। জেসমিন আমার মেয়ে হতে পারে, কিন্তু ও তো চারুলতার অন্ধভক্ত। কাল রাতে তো জেসমিন আমাকে বলেই দিয়েছিল যে আমাদের ভাগ্য আর চারুলতার মধুরাজা ঠিক করবে। আমার তো মনে হচ্ছে আজই আমাদের জীবনের শেষ দিন। বিধাতা আমাদের পাপের এত বড় শাস্তি দেবেন তা তো আমি ভাবতেই পারিনি। দুপুরবেলা দোকানে কোনো ভিড় নেই। এমন সময় রাজপুত্র অরুণ অত্যন্ত বিষণ্ণ মুখে ধীর পায়ে সেখানে এলো। আরে রাজপুত্র মশাই, আপনি আমাদের এই সামান্য দোকানে? আপনি তো কাউকে পাঠালেই আমরা খাবার নিয়ে প্রাসাদে চলে যেতাম। আমার কোনো খাবারের দরকার নেই রে ভ্যাবলা। চারু তো আজ সকালে মধুপুরে চলে গেল। এই বিশাল রাজপ্রাসাদটা আমার কাছে কেমন যেন একটা গোরস্থানের মতো লাগছে। চারদিকে এত মানুষ, কিন্তু আমার মনে হচ্ছে আমি একদম একা। তাই ভাবলাম তোদের কাছে একটু ঘুরে আসি। রাজপুত্র মশাই, আমরা আমরা আপনার কষ্টটা বুঝতে পারছি। দিদি চলে যাওয়ায় আমাদের দোকানটাও কেমন ফাঁকা ফাঁকা লাগছে, কিন্তু কিন্তু মন খারাপ করবেন না। দিদি তো আর কদিন পরে ফিরে আসবে। আপনি দিদির কথা ভেবে আমাদের হাতের এই নতুন মিষ্টিটা একটু খেয়ে দেখুন তো। না রে ক্যাবলা, আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না। চারু তো আমাকে বলে গেল আমি যেন কাজের মধ্যে ডুবে থাকি, কিন্তু আমার তো কাজে মন বসছে না রে। আমি শুধু ভাবছি চারু এখন কি করছে, ও কি ঠিক মতো পৌঁছাতে পারলো? রাজপুত্র মশাই, লতা রানীমা আর মধুরাজার সাথে গেছেন। দিদি তো সেখানে কোনো কষ্ট হওয়ার কথা নয়। আপনি বরং বিধাতার কাছে প্রার্থনা করুন যেন দিদি শান্তিতে বিশ্রাম নিতে পারে। আর আপনি যদি এমন না খেয়ে থাকেন, তবে তবে দিদি ফিরে এলে কিন্তু আমাদের খুব বকবে। তোদের দিদি আমাকে বকলেও আমার ভালো লাগে রে ভ্যাবলা। ঠিক আছে, তোরা আমাকে একটা মিষ্টি দে, আমি খেয়ে নিচ্ছি। তোরা অন্তত আমার সাথে একটু গল্প কর। মধুপুর রাজপ্রাসাদ, চারুলতার কক্ষ। চারুলতা বিছানায় শুয়ে বিশ্রাম নিচ্ছিল। রানী লতা ধীর পায়ে ঘরে ঢুকলো। লতার মুখটা খুব গম্ভীর। কি হয়েছে মা? তুমি এমন গম্ভীর মুখে এলে কেন? বাবা কি জেসমিনকে কোনো কাজে বলেছে? না চারু, তোর বাবা কাউকে বকেনি, কিন্তু মধুপুরে এমন ঘটনা যে ঘটেছে যা শোনার পর তোর এই শান্ত মনটা আর শান্ত থাকবে না। আমি তোকে এখন কিছু বলতে চাইনি, কিন্তু তোর সব জানা দরকার। তুমি আমাকে ভয় পাইয়ে দিচ্ছ মা। কি হয়েছে? তুমি কোনো কথা আমার কাছে লুকিও না, বলো তো। চারু,
গতকাল সীমানার প্রহরীরা 3জন ভিখারিকে আটক করেছিল। তারা ছেঁড়া ময়লা কাপড়ে মুখ ঢেকে খিদের জ্বালায় এই মধুপুরে ঢুকেছিল। জেসমিন যখন তাদের মুখের কাপড় সরায় তখন সে দেখে তারা আর কেউ নয়, রূপমঞ্জুরি, মধুবালা আর কালু। কি রূপমঞ্জুরি আর মধুবালা এই এই মধুপুরে? কিন্তু জেসমিন ওদের তাড়িয়ে দিল না কেন মা? জেসমিন ওদের তাড়িয়ে দিচ্ছিল চারু, কিন্তু ওরা 3 দিন ধরে জঙ্গলে পচা ফল খেয়ে বেঁচেছিল। মধুবালা জেসমিনের পায়ের কাছে পড়ে এক মুঠো ভাতের জন্য ভিক্ষা চাইলো। জেসমিন তো তার মেয়ে চারু, নিজের চোখের সামনে মাকে না খেতে পেয়ে মরতে দেখে ওর বুকটা কেঁপে উঠল। ও শুধু কাল রাতটুকুর জন্য ওদের দাসীদের কক্ষে একটু আশ্রয় আর খাবার দিয়েছিল। জেসমিন কোনো ভুল করেনি মা। রক্তের টান তো বিধাতা নিজের হাতে মানুষের মনে দিয়েছেন। কিন্তু বাবা কি বললেন? তোর বাবা তো রাগে আগুন হয়ে আছে। তিনি সেনাপতিকে আদেশ দিতে যাচ্ছিলেন যে ওদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিতে, কিন্তু আমি আপাতত আটকেছি। আমি তোর বাবাকে বলেছি এই সিদ্ধান্ত শুধু তুই নিবি। রূপমঞ্জুরি তোর জীবন শেষ করতে চেয়েছিল, তুই যা বলবি এই মধুপুরে আজ তাই হবে। চারু, তুই কি চাস ওদের ঘাড় ধাক্কা দিয়ে এই রাজপ্রাসাদ থেকে গহীন জঙ্গলে আবার মরার জন্য পাঠিয়ে দিতে? ঘাড় ধাক্কা তো শত্রুকে দেওয়া যায় মা, কিন্তু যারা ভিখারি হয়ে এক মুঠো ভাতের জন্য আমাদের পায়ের কাছে এসে পড়েছে তাদের ঘাড় ধাক্কা দিলে তো আমার আর রূপমঞ্জুরির মধ্যে কোনো তফাতই থাকবে না। চারু, তুই কি তবে ওদের প্রাসাদে থাকার জায়গা দিতে চাস? তুই ভুলে যাচ্ছিস ওরা কত বড় বেঈমান। সুযোগ পেলে ওরা আবার তোকে ছোবল মারবে। ছবল মারার জন্য তো বিষ লাগে মা। ওদের শরীরের সব বিষ ওদের অহংকারের সাথেই শেষ হয়ে গেছে। রত্নগরের মহারানী রূপমঞ্জুরি আজ ছেঁড়া কাপড়ে দাসীদের ঘরে বসে কাঁদছে। এর যে বড় শাস্তি বিধাতা আর কি দিতে পারে? তলোয়ার দিয়ে শত্রুকে মারা যায় মা, কিন্তু ভিখারিকে নয়। তাহলে তুই কি সিদ্ধান্ত নিবি চারু? তোর বাবা দরবার কক্ষে তোর জন্য বসে আছে, তোর উত্তরের অপেক্ষায়। চলো মা, আমি বাবার কাছেই যাচ্ছি। আমি রূপমঞ্জুরি আর মধুবালার সাথে নিজে দেখা করতে চাই, তারপর আমি সিদ্ধান্ত নেব। গল্পের এই পর্ব অত্যন্ত ধীর, আবেগপূর্ণ এবং কৌতূহলপূর্ণভাবে সমাপ্ত হয়। আগামীকাল চারুলতার সাথে রূপমঞ্জুরির সেই চূড়ান্ত মুখোমুখি হওয়ার অপেক্ষায় গল্প এক নতুন মোড় নেয়। বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের পর্বটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন পর্বে। ধন্যবাদ।